আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো, এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন, বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন। আমি বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা, সেই ইঞ্জিনিয়ার করে ফেলেছে, এটা একেবারেই করে ফেলেছে, এটা আমরা বুঝতে পারি না কোন কায়দা করেছে, এটা এখন আমরা বুঝতে পারছি, বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস। অবশেষে সংসদে জায়গা করে নিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। 2 থেকে 3 হাজার ভোটের ব্যবধানে ঢাকা 8 আসনে হেরে গিয়েছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। লড়াইটা দ্বিগুণ হবে। প্রিয় দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের খেলা কিন্তু নতুন করে শুরু হয়ে গেছে। আপনারা মনে করতে পারেন যে না, নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের খেলা হয়তো এখানেই শেষ, কিন্তু না, আপনারা জানলে অবাক হবেন যে নতুন করে কিন্তু খেলা শেষ হয় না, আবার শুরু হয়ে গেছে। চলুন ভিডিওর প্রথমে আমরা একটু দেখে আসি, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলে বিষয়টা বুঝতে পারবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কমেন্টে লিখে যাবেন। চলুন আমরা প্রথমে একটু দেখে আসি যুবদল নেতা কি বক্তব্য দিলেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তারপরে ভিডিওর পরের অংশে আমরা দেখে নেব মির্জা আব্বাস এবং পাটোয়ারি সাহেব কি বক্তব্য দিয়েছেন, আপনারা সেই বিষয়টা আমরা ভিডিওর পরের অংশে দেখি। চলুন একটু দেখে আসি। নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তখনই নাসির উদ্দিন পাটোয়ারি কপাল পুড়ে গেছে। তার এতদিন যে এত ডেডিকেশন ছিল, 24-এর গণঅভ্যুত্থানে ভূমিকা ছিল, সেই ভূমিকা সব ধূলিসাৎ হয়ে গেছে। গতদিন এই কিছু মানুষের আছে না যে কিছু মানুষ দোয়া দিলে মানুষের কপাল পুড়ে, তো এরকম পিনাকিদা আর ইলিয়াস ভাইয়ের দোয়াতে নাসির উদ্দিন পাটোয়ারি কপাল পুড়লো। একটা ছোট ভাই, সে নিজেই স্বঘোষিত বেয়াদব, তার অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল তার ক্যারিয়ার। তো তাকে যে জেতানোর জন্য কি পরিমাণ চেষ্টা করা হয়েছে, মেটিকুলাস ডিজাইন করা হয়েছে একটা কার্টুন ছবির মতো, যে 5 জন এক সাইডে দিচ্ছে, লাস্টে ছিলেন আমাদের ক্যান্ডিডেট মির্জা আব্বাসে, ওখানে ডানে মানুষজন তো বুঝবে না। বাংলাদেশের মানুষকে আপনি তো নির্বাচন কমিশন থেকে আলাদা ক্লাস নেওয়া উচিত ছিল যে এই জায়গাটায় যদি দেওয়া হয় সিকোয়েন্সটা, আপনি কোন যেটি ঠিক না করে আজকে আমরা এই ঢাকা 8 আসনে আমরা দেখলাম যে পরিমাণ এই জায়গায় মব ক্রিয়েট হয়েছে, তো সেটি আমাদের জনগণের সাধারণভাবে সাধারণ মানুষজনের যে কষ্ট হয়েছে, আশা করি ভবিষ্যতে যে তারা মব করার এই চর্চা থেকে তারা বেরিয়ে আসবেন, তারা চেষ্টা করবেন মানুষের জন্য রাজনীতি করার। একটা প্রবাদ আছে, ডু গুড, গুড উইল কাম টু ইউ। তো আপনি যদি ভালো করেন আপনার সাথে ভালো হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভালো করেছেন, উনি সম্মানিত হয়েছেন। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো করেছেন, উনি সম্মানিত হয়েছেন। আজকে তারেক রহমান, আজকে দেখেন ওনাকে কত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, ইলেকশনের আগের দিন পর্যন্ত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, কিন্তু সকল প্রোপাগান্ডা ধূলিসাৎ হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষের প্রতিটি জায়গায়, প্রতিটি হৃদয়ে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। যে বীজ বপন করে দিয়েছিলেন জিয়াউর রহমান, বিকাশ ঘটিয়েছেন বেগম খালেদা জিয়া, আজকে পরিপূর্ণভাবে ফসল ধরেছে আজকে এই তারেক রহমানের হাত ধরে। আমাদের এই প্রজন্ম তারা দেখেছিল বিভিন্ন ছাত্র সংসদে বিভিন্নভাবে, কিন্তু কোনোদিন আমরা গুপ্ত রাজনীতি শিখি নাই। আমরা ছাত্র সংসদে হেরেছি, কিন্তু নিজের পরিচয় বহন করে হেরেছি। ছাত্র দল হিসেবে আমরা হেরেছি, কিন্তু কোনোদিন আপোষ করিনি এক মুহূর্তের জন্য। এজন্যই শেষ পর্যন্ত আমরা বিজয়ী হয়েছি। শেষ পর্যন্ত যে তার নীতি ঠিক রাখে, ইমান ঠিক রাখে, যেটি আমাদেরকে ধারণ করিয়েছেন আমাদের নেতা তারেক রহমান, আমরা সেই ইমান ঠিক রেখে আজকে আমরা বিজয়ের খাতায় আমরা নাম লিখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারই ভ্যানগার্ড হিসাবে অতীতে যেভাবে ছাত্রদল 5ই আগস্টের পরবর্তী সময়ে এই জেনজির যারা আমাদের ভাই বোনেরা ছাত্রদলকে দেখেছে, তারা কিন্তু নিজেদের ভোট বিপ্লব কিন্তু জেনজির ভোটও কিন্তু আমাদের বিএনপি পেয়েছে। আপনারা জেন আলফা বলেন, বেবি বুমার্স বলেন, সকল জেনারেশনের ভোট দিয়েছেই বলেই আজকে আমরা বিএনপি, আপনি যদি বলেন ভূমিধ্বস বিজয়, আমরা ভূমিধ্বস বিজয় বলবো না, এটাই স্বাভাবিক বিজয়। বরঞ্চ কিছু কিছু জায়গায় আমরা আসন হারিয়েছি। তো আমরা এখন চিন্তা করব যে ভবিষ্যতে যে কিভাবে মানুষের মন আরো বেশি জয় করে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য সাম্য মানবিক বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায়, এবং অতীতের মতো ফ্যাসিস্ট লীগ, ফ্যাসিস্ট ছাত্রলীগ যে রাজনীতি করেছে বাংলাদেশে যাতে আর কোনোদিন এই রাজনীতি ফেরত না আসে। এবং এজন্যই গণভোটে আমাদের নেতা তারেক রহমান হ্যাঁ ভোট দিতে বলেছিলেন বলেই আজকে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। এবং হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আর কোনোদিন বাংলাদেশে কেউ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। এবং আমাদের নেতা তারেক রহমানই 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, এটি প্রথম উনি বলেছেন যে 2বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারে না, 10 বছর মেয়াদে বেশি হতে পারবে না। এটা কিন্তু 2.5 বছর আগে যখন ফ্যাসিস্ট আসছে তখনই উনি বলেছেন, বাকি আর কারো ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। আর আমরা আমাদের ছোট ভাই বোনদেরকে বলবো, যারা এনসিপি রাজনীতি আপনারা আরো ভালো মতো বোঝার চেষ্টা করেন। আপনারা যাদের সাথে গিয়েছেন, অনেকে আসে না সঙ্গদোষে লোহাও বাসে, তো তারা সঙ্গদোষের কারণে 71-এ যারা স্বীকৃত রাজাকার, এই রাজাকারদের কারণে তাদের কপাল পুড়ল। ভবিষ্যতে তারা তাদের ভুল থেকে শিক্ষা নেবেন এবং তারেক রহমান যে বাংলাদেশ সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, আমাদের স্বপ্নের বাংলাদেশ এবং ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড যে স্বপ্ন দেখিয়েছেন, প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ বিশ্বের বুকে মাথা উঁচু করে আবার দাঁড়াবে। আমি আনন্দিত ব্যক্তিগতভাবে, দেশবাসীও আনন্দিত। দেশবাসী এই আনন্দের সঙ্গে ভোট দিয়েছে, বিএনপিকে জয়যুক্ত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং আমাদের তারেক রহমানের দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে
এই রায়টা ঐতিহাসিক রায়টা হয়েছে এবং আমি আশা করছি যে জনগণ এই রায়ের প্রতিফলন পাবেন। এই যে আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে রাজনীতি করেছি, শুরু করেছিলাম, তারপর দেশনেত্রী খালেদা জিয়ার সাথে লালিত হয়েছি রাজনীতিতে। তার পরবর্তী প্রজন্মের সঙ্গে আমি রাজনীতি করছি। আজকে আমাদের চেয়ারম্যান, পার্টি চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী যাচ্ছেন ইনশাআল্লাহ, তার সঙ্গে রাজনীতি করতে পারছি, এটা একটা আমার জন্য বিশাল বড় পাওনা। ব্যালটের যে একটা বিষয় ছিল, আমরা জানি প্রায় 2400-এর মতো ভোট বাতিল হয়েছে, যে ভোটগুলো ছিল ধানের শীষে। এই বিষয়টি নিয়ে আপনার এই রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন, এই ভোটগুলো বাতিল ঘোষণা করা হয়। এই ভোটগুলো যদি সংযুক্ত হতো, বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা 8 আসনে আরও ব্যাপক ভোটে জয়লাভ করতে বলে আমরা জানি। এই বিষয়টাকে আপনি না, যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই, এটা একেবারেই অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। কিন্তু তার চেয়ে অনেক বড় বিষয় হলো যে এরা ভোট পূর্ববর্তী ওদের যে একটা প্রস্তুতি ছিল, আমি যেটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা, সেই ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে। এটা একেবারেই করে ফেলেছে, এটা আমরা বুঝতে পারি নাই এবং কোন কায়দা করেছে এটা এখন আমরা বুঝতে পারছি। বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস, জাতির জন্য এটা খুবই খারাপ একটা লক্ষণ। এটা ঠিক না, যেটা করেছে ওরা এটা ঠিক হয়নি। আমরা ধরেছি বিষয়টা, এটা ঠিক হয়নি, এটা করা ঠিক হয়নি। আপনারা জানেন যে বাংলাদেশের সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে, যেটার বিরুদ্ধে আমাদের নতুন প্রজন্ম লড়াই করে যাচ্ছেন। তো আপনারা গতকালকে আমরা সারাদিনে কি হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে আপডেট দিতে পারি নাই, যার জন্য আজকে লাইভে আসা। আমরা গতকালকে ইলেকশন ডেটা সকালবেলায় একদম শুরু করেছিলাম। সকালে আমরা পল্টনে সেন্টারে গিয়েছিলাম এবং সেখানে সবকিছু ঠিক পেয়েছিলাম। তারপর আস্তে আস্তে বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে সেখানে আমরা যাওয়া শুরু করি। আমাদের যে জায়গাটা থেকে সমস্যাগুলো শুরু হয়েছে সেটা হলো মির্জা আব্বাস মহিলা কলেজ। সেখানে আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম অনেকগুলো মিডিয়া এবং মিডিয়াগুলোকে একসাথে করে রাখা হয়েছে যে মির্জা আব্বাস সাহেব এখানে আসবেন। এবং পরবর্তীতে আমি সেটা অ্যাভয়েড করে ভিতরে গেলাম। প্রথমে নারীদের সাথে কথা হলো, নারীরা ব্যাপক হারে সেখানে ভোটদানের জন্য উপস্থিত হয়েছিলেন এবং তারা যেটা জানালেন যে তাদের সিরিয়ালটা স্লো করে রাখা হয়েছে, যার জন্য ভিতরে ভোট দিতে তারা দেরি হচ্ছে। পরবর্তীতে আমরা সেখানে আমাদের যারা এজেন্ট জিজ্ঞেস করলাম আপনার কি অবস্থা, কেমন আছেন, কোনো সমস্যা আছে কিনা। উনি জানালেন যে ওনাকে 1 ঘন্টা লেট করে ঢুকতে দেওয়া হয়েছিল এবং সেই 1 ঘন্টাটা ছিল যে মির্জা আব্বাসের গুন্ডা বাহিনী তাকে 1 ঘন্টা লেট করে ঢুকতে দিয়েছিল। এটা কোনো প্রশাসনিক ব্যক্তি বা যারা ছিল তারা কিন্তু বাধাগ্রস্ত সৃষ্টি করেনি। এর পরবর্তীতে আপনারা একটা ইত্তেফাকের যে নিউজ লাইভে আপনারা দেখেছিলেন যে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। প্রথমে আমি রেলওয়ে কলোনি যে স্কুলটা আছে স্কুলে ঢুকলাম, ঢোকার পরে যে আমার সাথে 2 জন তারা অ্যালাউ করেছিল প্রশাসনের জায়গা থেকে যে আপনি 2 জনকে নিয়ে ঢুকতে পারবেন কেন্দ্র পরিদর্শনে। আমি যখন ভিতরে গেলাম প্রথমেই এক ব্যক্তিকে দেখলাম, তার হাতে হলো সিল দেওয়া অর্থাৎ সাইনটা লাগানো। তাকে জিজ্ঞেস করলাম আপনি ভোট দিয়েছেন কিনা, উনি বললেন হ্যাঁ ভোট দিয়েছি। তো আমি বললাম আপনার এখানে কাজ কি, উনি বললেন যে আমি এখানে পরিদর্শন করতেছি। আমি একটু পরে গিয়ে আরো কয়েকজনকে পেলাম যারা ভোট দিয়ে দিয়েছে কিন্তু হলো কেন্দ্র পাহারা দিচ্ছে, ভিতরে ধানের পক্ষে কাজ করতেছে। তো তাদেরকে বললাম, প্রিজাইডিং অফিসারকে আমি ডাকলাম। প্রিজাইডিং অফিসার আসার পরে তাকে বললাম তাদেরকে বের করে দিন। প্রিজাইডিং অফিসার চুপ করে থাকলো। এর মধ্যে ধানের শীষের যে একজন এজেন্ট আছে সেও আমার কাছে চলে আসলো। আসার পরে বললো যে আপনি এখানে ঢুকছেন কেন। আমি বললাম আমি যেহেতু প্রার্থী আমার তো পরিদর্শনের সুযোগ আছে। এবং উনি দেখলাম প্রিজাইডিং অফিসারের সাথে সব জায়গাগুলো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। আমি প্রিজাইডিং অফিসারকে বললাম এজেন্ট তো ভিতরে থাকবে, আপনি তাকে বাইরে নিয়ে কেন ঘোরাফেরা করেন। উনি কোনো উত্তর দিতে পারলো না। তো পরবর্তীতে সেখানে আমরা পরিদর্শন করে শেষ করে যখন বের হলাম, বের হওয়ার পরে আমাদের স্লেজিং বিভিন্ন কটুকথা শুরু করলো এবং একটা লোক বাহির থেকেই প্রথমে বলতে ছিল এতদিন সহ্য করেছি পাটোয়ারি আর সহ্য করবো না, আজকে তোমাকে খেয়ে ফেলবো, যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো আমরা একটু সামনে আসার পরেই আমার পিছন দিয়ে একদম নিচ থেকে হলো লাঠি দেওয়া শুরু করলো। সেটা আমাদের সাথে যারা ছিল তারা প্রটেক্ট করলো এবং যে ব্যক্তিটা আমাকে হুমকি দিয়েছিল একটু পরে আমার মাথার মধ্যে জোরে একটা ঘুষি মারলো এবং একটা ইট নিক্ষেপ করলো, যেটা হলো আমার পাশে যেজন ছিলেন ওনার মাথায় হলো এসে পড়লো। এবং পরবর্তীতে আর্মি আসে, আর্মি এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং আমরা দেখেছিলাম যে পুরো শাহজাহানপুর বিভিন্ন জায়গা থেকে ছাত্রদল, যুবদল যারা সন্ত্রাসী ছিল সবাইকে একসাথে করে নিয়ে আসা হয়েছিল।
সেখান থেকে আমরা এসে আরো অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করলাম, অনেক জায়গায় আমরা ভালো পেয়েছি। তো ঠিক আমরা সন্ধ্যার দিকে যখন আমাদের অফিসে আমরা চলে যাই, যাওয়ার পরে ভোট কাউন্টিং শুরু হতে থাকে, তখন আসলে আমাদের কাছে ইনফরমেশন আসা শুরু করে যে বিভিন্ন জায়গায় যারা আমাদের প্রিজাইডিং অফিসার আছেন, যে ভাইরা দায়িত্ব নিয়েছিলেন, তাদেরকে হলো বিভিন্ন জায়গায় হলো সমস্যা সৃষ্টি করতেছে, যাতে ভোট কাউন্টিংটা যাতে হলো ধানের শেষে পক্ষে হলো বেশি দেওয়া শুরু করে। এবং আমরা খুঁজে নেওয়া শুরু করলাম, আমাদের এই সাপলাগুলির যারা এজেন্ট ছিল তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে, এবং বিভিন্ন জায়গায় হলো তাদেরকে হুমকি ধুমকি দেওয়ার মাধ্যমে তাদেরকে মির্জা আব্বাসের বাহিনী যে আমরা টাকা পয়সা দিব, তারা জোর শুরু করলো যে ধানের শেষের পক্ষে এই জায়গাটা আপনাদের রায়টা বাড়িয়ে দিতে হবে। তারা আমাদের কাছে অভিযোগ করা শুরু করলো। বিএনপির প্রার্থী, ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস সাহেব, উনি এখনও ৫,০০০ প্লাস ভোটে এগিয়ে রয়েছেন। তারপরে পোস্টাল ব্যালটগুলো রয়েছে, যারা ওই যে অনলাইনে ভোট টোট দিয়েছে, সেইখানে প্রায় ৬,০০০-এর মতো ভোট। তো সেই ভোটটা সব জায়গায় কিন্তু গুনে প্রকাশ করে দিয়েছে। শুধু এই আসনটার ভোটটা না গুনে তারা একটা মব সৃষ্টির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে ঠকিয়ে দিতে চাচ্ছে। এইখানে যে প্রার্থী ছিল তারা যদি জিততে হয় তাহলে অলমোস্ট ৫-৬ হাজার ভোট লাগবে, আর মির্জা আব্বাসের লাগবে ২০০। তো যদি ৬,০০০ পোস্টাল ব্যালট থাকে, সেটা যদি গুণা হয় তাহলে ২০০ অনায়াসেই পাওয়া যাবে, অনেক বেশি ভোট পাবে। তো সেটা না গুনে এখানে একটা মব সৃষ্টি করার চেষ্টা চলতেছে। একটা তথাকথিত জোট তারা ঘোষণা দিয়েছে যে ঢাকা শহরে নেমে আসো, ঢাকা ৮-এ আসো, এই সেই হেমদান সাতসাতর। তো আমরা এরকম মববাজদের কোনো স্থান দিব না, যারা মববাজি করে চাঁদাবাজি করে, মববাজি করে মানুষের জায়গা জমি লুট করে, মববাজি করে সচিবালয় দখল করে, মববাজি করে পুলিশ কমিশনারের কার্যালয় দখল করে, মববাজি করে পুলিশের সকল সেক্টর দখল করে, ডিসিদেরকে দখল করে। আমরা এদেরকে আর সেই সুযোগ দিব না। তা আমরাও দেখতে আসছি যে কারা এরকম আসে, সেটার জন্য এসেছিলাম। আমি চাই বা আমরা চাই সারা বাংলাদেশের মানুষ শান্ত থাকুক, বিশৃঙ্খল না হোক, এবং ধৈর্যশীল হয়ে সামনে কিভাবে আমরা সুন্দরভাবে সভ্যতার সহিত রাজনীতি করতে পারবো সেটা আমরা চাই। এরকম স্টুপিড মার্কা ছেলেদেরকে যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনো ওয়েতে ক্ষমতায় বসাতে চায়, সেটা তাদের জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত। সেটা মোটেই বাংলাদেশের মানুষের কাছে কাম্য নয়। সারা বাংলাদেশে আমরা দেখেছি অধিকাংশ জায়গায় জয়ী হচ্ছেন। আমরা কয়েকদিন আগেও লক্ষ্য করেছি যেখানে সমান সমান 2 ভাগে ভাগ করা হতো আসনগুলোকে, সেখানে বিএনপির এত জয়ের পেছনে কারণ কি? বিএনপির এত জয়ের পিছনে কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ বিএনপিকেও দেখেছে, আওয়ামী লীগকেও দেখেছে, রাজাকারদেরকেও দেখেছে ৭১ সালে। তো বিএনপির প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এখানে আপনারা 3 জনের বক্তব্য শুনেছেন। এখানে ছাত্র দল নেতার বক্তব্য আপনারা শুনেছেন, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আপনারা শুনেছেন, এবং মির্জা আব্বাস সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। এখানে দেখা যায় যে এখানে তাদের খেলাটা শেষ হয় না, খেলাটা শুরু কিভাবে হলো সেই বিষয়টা আপনারা বুঝতে পারেননি। দেখেন যে আসলে এই যে উচ্চ পদের একটি সিট এবং নিম্ন পর্যায়ে একটি সিট থাকবে সংসদে, কিভাবে এই যে গণভোটে হ্যাঁ এবং না ভোট যে দেওয়া হয়েছে, এখানে হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়ে থাকে তাহলে সংসদে কিন্তু 2টা সিট নাই, তারা যে কয়টা আসন পেয়েছে সেই আসন অনুযায়ী তারা কিন্তু ওখানে তাদের কর্মকর্তাদের বসাতে পারবে সেই সিটগুলোতে। তো আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। সেক্ষেত্রে দেখা যায় এখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস সাহেবের দেখা হয়ে যাইতেছে আবার সেই সংসদে। তো সেক্ষেত্রে আপনারা দেখছেন যে আসলে এই যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু গুঞ্জন উঠেছে যে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি সংসদে যেতে পারে। কিভাবে যেতে পারে আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে গণভোটের মাধ্যমে। হ্যাঁ, এই গণভোটের মাধ্যমে কিন্তু অনেক পরিবর্তন আসতে পারে। তো এই বিষয়টা কিন্তু ধারণা করা হইতেছে যে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি সেই যে পরিবর্তন করা হইতে পারে, সেই পরিবর্তনের মাধ্যমে কিন্তু এই যে দেখা যায় যে উচ্চ পদে একটি সিট থাকবে এবং নিম্ন পদে একটি সিট থাকবে, সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করা হবে হাবোর্ডের মাধ্যমে। তো আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।